বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন বিবি নেতানিয়াহু 21 অক্টোবর 1949 সালে তেল আবিব, ইসরায়েল তৎকালীন ব্রিটিশ শাসিত প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেন। নেতানিয়াহু বড় হয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে। তার বাবা বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন একজন ইতিহাসবিদ এবং জায়নবাদী চিন্তাবিদ। তিনি আমেরিকায় উচ্চশিক্ষা লাভ করেন। MIT থেকে আর্কিটেকচার ও ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কিছু সময় পড়াশোনা করেন। নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এলিট ইউনিট সাইরত মাতকালে কর্মরত ছিলেন। তিনি 1972 থেকে 76 সাল পর্যন্ত সক্রিয়ভাবে সেনাবাহিনীতে কাজ করেন এবং বিভিন্ন গোপন মিশনে অংশ নেন। পরবর্তীতে নেতানিয়াহু 1980 দশকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। এরপর ধীরে ধীরে লিকুইড পার্টির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। 1996 সালে ইসরায়েলের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে 2009 সাল থেকে 2021 পর্যন্ত টানা ক্ষমতায় ছিলেন। দীর্ঘকালীন এই শাসনের সময়ে তিনি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আবার ক্ষমতায় আছেন। 2022 সালের শেষের দিকে পুনরায় জোট সরকার গঠন করেন তিনি আবার দায়িত্ব গ্রহণ করেন। নেতানিয়াহু একাধিকবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং এইসব মামলার বিচার চলমান রয়েছে। একই সঙ্গে তার বিচার সংস্কার পরিকল্পনাকে অনেকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার একাধিক মামলা রয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে উপহার হিসেবে সিগারেট, শ্যাম্পেন, গয়না নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিডিয়া কভারেজের বিনিময়ে আইন প্রবাহিত করার চেষ্টার অভিযোগ। তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থেকেও দুর্নীতির বিচারাধীন অবস্থায় রয়েছেন। 1 নম্বরে সে গণতন্ত্র বিরোধী সংস্কার পরিকল্পনা করছেন, যেমনকি নেতানিয়াহুর নেতৃত্বে 2023 সালে প্রস্তাবিত বিচার বিভাগ সংস্কার ইসরায়েলি জনগণের মধ্যে প্রবল বিরোধের সৃষ্টি করে। এতে আদালতের স্বাধীনতা হ্রাস পাবে বলে আশঙ্কা তৈরি হয়। দেশ জুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। অনেকে মনে করেন তিনি নিজেকে দুর্নীতির মামলাগুলো থেকে রক্ষা করতে এই সংস্কার চালু করতে চেয়েছেন। 2 নম্বরে রয়েছে ফিলিস্তিন নীতির কঠোরতা। নেতানিয়াহু পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোয় জোর দিয়েছেন, যা আন্তর্জাতিকভাবে অবৈধ বলে বিবেচিত। হামাস ও গাজা নিয়ে তার সামরিক পদক্ষেপ বহু বেসামরিক মানুষের মৃত্যু ঘটিয়েছে, বিশেষ করে শিশুদের তিনি হত্যা করেছেন। তিনি 2 রাষ্ট্র সমাধানের 2 স্টেট সলিউশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 3 নম্বর রয়েছে সংখ্যালঘু ও আরব ইসরায়েলিদের প্রতি বৈষম্যমূলক মনোভাব। নেতানিয়াহুর সরকারের উগ্র ডানপন্থী ও ধর্মীয় নেতাগুলোর উপস্থিতি সংখ্যালঘুদের অধিকারে নেতিবাচক প্রভাব ফেলেছে। 2018 সালে ইহুদি জাতীয় রাষ্ট্র আইন পাশ করেন, যা ইসরায়েলকে শুধু ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এর ফলে আরব ইসরায়েলিরা নিজ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো মনে করছেন। 4 নম্বরে রয়েছে ক্ষমতার লোভ ও দীর্ঘকালীন শাসন। নেতানিয়াহু 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। বারবার নতুন জোট গঠন করে ক্ষমতায় ধরে রেখেছেন। সমালোচকরা বলেন তিনি ব্যক্তিগত ক্ষমতা রক্ষার জন্য দেশকে বিভক্ত করে তুলেছেন। ছোট উগ্রপন্থী দলগুলোর সঙ্গে মিত্রতা করে রাজনৈতিক স্বার্থে আপোষ করছেন। 4 নম্বরে রয়েছে ক্ষমতার লোভ ও দীর্ঘকালীন শাসন অবস্থা। নেতানিয়াহু 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। বারবার নতুন জোট গঠন করে ক্ষমতা ধরে রেখেছেন। সমালোচকরা বলেন তিনি ব্যক্তিগত ক্ষমতা রক্ষার জন্য দেশকে বিভক্ত করে তুলেছেন। ছোট উগ্রপন্থী দলগুলোর সঙ্গে মিত্রতা করে রাজনৈতিক স্বার্থে আপোষ করছেন। 5 নম্বর রয়েছে আন্তর্জাতিকভাবে উত্তেজনা সৃষ্টি। ইরানের বিরুদ্ধে তার কড়া অবস্থান যুদ্ধাবস্থা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তিনি জাতিসংঘ ও ইউরোপীয় নেতাদের সঙ্গে প্রায় সংঘাতে জড়িয়েছেন। কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। নেতানিয়াহু নিঃসন্দেহে একজন দক্ষ রাজনীতিবিদ, কিন্তু তার নানা বিতর্কিত পদক্ষেপ, দুর্নীতির অভিযোগ ও স্বৈরতান্ত্রিক ঝোঁক তাকে একজন বিভাজনমূলক নেতা হিসেবে পরিচিত করেছে। নেতানিয়াহুর শাসনে গাজা আর পশ্চিম তীর যেন বারুদের স্তূপ, শিশুদের লাশ, ধ্বংস হওয়া ঘর
আর প্রতিশোধের রাজনীতি। তিনি বলেন নিরাপত্তা, কিন্তু প্রশ্ন আসে কেন বারবার যুদ্ধ? ফিলিস্তিনের জন্য শান্তি কি আর কখনো ফিরবে না? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।